হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার না করলে আবারও গোপালগঞ্জ মার্চের ঘোষণা এনসিপির। আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে প্রতিহতের হুঁশিয়ারি। আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে যুবদলের বিক্ষোভ। ইস্যু তৈরি করে পরিকল্পিতভাবে বিএনপিকে কলঙ্কিত করতে অপচেষ্টার অভিযোগ নেতাদের। হামলাকাণ্ড তদন্তে কমিটি গঠন, ঘটনা এত বড় হওয়ার গোয়েন্দা তথ্য ছিল না জানালেন উপদেষ্টা। সফলভাবে দায়িত্ব পালন করেছে আইনশৃঙ্খলা বাহিনী বললেন আসিফ। গাজীপুরে বাগানবাড়ি ডুপ্লেক্স ভবন, ঢাকায় প্লট ফ্ল্যাট। দেশ বিদেশে তারিক সিদ্দিকের বিপুল অবৈধ সম্পদের খোঁজ। ১২২ কোটি টাকা সন্দেহজনক লেনদেন, দুদকের ৪ মামলা। এবং রাজধানীতে দিন দিন বাড়ছে ছিনতাই, শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে যুবকের মালামাল লুটে মূল অভিযুক্ত গ্রেফতার। অপরাধ দমনে বিশেষ পরিকল্পনা আইনশৃঙ্খলা বাহিনীর। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। জুলাই পদযাত্রায় হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার না করলে আবারও গোপালগঞ্জে মার্চ করার ঘোষণা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে গোপালগঞ্জ সহ সারা দেশকে মুজিববাদ মুক্ত করারও হুঁশিয়ারি দেন তিনি। আওয়ামী লীগকে গণতন্ত্রের হত্যাকারী উল্লেখ করে তাদের ফিরিয়ে আনা ষড়যন্ত্র হলে প্রতিহত করার কথা জানান এনসিপি নেতারা। ফরিদপুরে এনসিপির জুলাই পদযাত্রা শেষে পথসভায় একথা বলেন তারা। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে বাধা, হামলা, সংঘর্ষের পরদিন ফরিদপুরে জুলাই পদযাত্রায় অংশ নিলেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুর ১:৩০টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শহরের সার্কিট হাউসে পৌঁছায় জাতীয় নাগরিক পার্টির নেতাদের গাড়িবহর। এর পরপরই শুরু হয় পদযাত্রা। ডিসি অফিস, জেলা কারাগার, নীলতরী সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে তা শেষ হয়। বিকেল ৩টার দিকে জনতা ব্যাংকের মোড়ে পথসভার মঞ্চে বক্তব্য রাখেন এনসিপির সিনিয়র নেতারা। এ সময় গোপালগঞ্জে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানান। বলেন, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের ঠাঁই হবে না। আমরা জুলাই অভ্যুত্থানের সৈনিকেরা যতদিন জীবিত থাকব, বাংলাদেশে আওয়ামী লীগের কোনো স্থান হবে না, হবে না, হবে না। আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা জঙ্গিবাদের দীক্ষা নিয়ে এনসিপি এবং অভ্যুত্থানের নেতাদের উপরে মরণঘাতী আক্রমণ করার চেষ্টা করেছে। গোপালগঞ্জের মাটিতে মুজিববাদ, মুর্দাবাদের স্লোগানকে তারা দমিয়ে রাখতে পারে না। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এনসিপি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে বলেই গোপালগঞ্জ থেকে ফিরে এসেছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে গোপালগঞ্জে গিয়ে মুজিববাদ মুক্ত করার হুঁশিয়ারি দেন তিনি। গোপালগঞ্জের সাধারণ মানুষের পাশে আমরা আছি। আমরা আহ্বান জানাতে চাই সরকারের কাছে, গোপালগঞ্জের কোনো একজন সাধারণ মানুষকেও যাতে হেনস্থা না করা হয়, কিন্তু ফ্যাসিস্ট সন্ত্রাসী প্রত্যেককে ধরে ধরে গ্রেফতার করতে হবে। আর না হলে আমরা অবিলম্বে গোপালগঞ্জে এবার মার্চ করব। বিচার আদায় না করে আমরা রাজপথ থেকে উঠে যাব না। পথসভার সঞ্চালনায় মৃত্যুকে ভয় পান না বলে সাফ জানিয়ে দেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আরেক মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর স্লোগানের মাধ্যমে শেষ হয় ফরিদপুরের কর্মসূচি। এদিকে এনসিপির নেতাদের আগমন উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই ফরিদপুর শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের পাশাপাশি নিরাপত্তায় যোগ দেয় সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড ও র্যাব। মাসুদুর রহমান, সময় সংবাদ, ফরিদপুর। এনসিপির দেশ ঘুরতে জুলাই পদযাত্রার খবর জানাতে রাজবাড়ীতে আছেন সহকর্মী মাসুদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আছি রাজবাড়ির বড়পুল এলাকায়। এই মোড়ে মূলত তাদের যে কর্মসূচি সেটি শুরু হবে। এই মাত্র এখানে এনসিপির যে গাড়িবহর সেটি এসে পৌঁছেছে এবং নেতাকর্মীরা নেমে তাদের যে পদযাত্রা সেটি শুরু করেছে এবং তারা ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এর আগে তারা ফরিদপুরে তাদের পথসভা শেষ করে এই রাজবাড়ির উদ্দেশ্যে আসে এবং রাজবাড়ি এসে তারা সার্কিট হাউসে কিছুক্ষণ সময় বিশ্রাম নিয়ে তারা আবারও তাদের যেই নির্ধারিত কর্মসূচি সেই কর্মসূচি
কর্মসূচি তারা শুরু করে দিয়েছে। রাজবাড়ির যারা দলীয় নেতাকর্মী ছিল, স্থানীয় নেতাকর্মীরা ছিল, তারাই এসে তাদেরকে আমন্ত্রণ জানান এবং স্লোগানে পুরো রাজবাড়ি এখন মুখরিত। এবং এই জায়গা থেকে তারা আরও 1 কিলোমিটার দূর পর্যন্ত রেললাইন গেট, সেই রেললাইন মোড়ে সেখানে শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ আছে, সেখানে তারা একটি অস্থায়ী স্টেজ করেছে। সেই অস্থায়ী স্টেজেই তারা তাদের যে পদযাত্রা সেটি শেষ করে পথসভায় তারা বক্তব্য রাখবে। রাজবাড়ির যারা সাধারণ জনগণ আছে তাদের উদ্দেশ্যে বলতে চায় যে আসলে এনসিপিকে কেন আসলে সামনের জাতীয় নির্বাচনে নির্বাচিত করতে হবে, তাদেরকে ভোট দিতে হবে। সেই যৌক্তিকতাই তারা তুলে ধরার বারবার চেষ্টা করছে। এর আগে তারা ফরিদপুরেও একইভাবে তাদের যে জনসংযোগ সেটি তারা করেছে এবং সবাইকে তারা একটি কথা পরিষ্কারভাবে বলার চেষ্টা করেছে যে আওয়ামী লীগ যেই আন্দোলনের মাধ্যমে তাদের পরাজয় হয়েছে, তাদেরকে কোনোভাবে আর বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনা যাতে না হয়, সেই বিষয়টি যাতে নিশ্চিত করা যায়, সেজন্য সবার আগে জনগণকেই পাশে থাকার জন্য, এনসিপির পাশে থাকার জন্য তারা আহ্বান জানিয়েছেন। তারা অভিযোগ করেছেন, তারা বলেছেন যে এই আওয়ামী লীগই আসলে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে এবং 2014, 18 এবং 24-এর নির্বাচনের মাধ্যমে মানুষের যে ভোটাধিকার সেটিকে তারা জনগণের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। সেই ছিনিমিনি খেলা তারা বন্ধ করতে চায়। তারা চায় মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু ভোটের মাধ্যমে জাতীয় নেতৃবৃন্দ তারা নির্বাচন করুক এবং তাদের মাধ্যমেই দেশ পরিচালিত হোক। এবং এই যে তাদের স্লোগান, এই বিষয়গুলো নিয়েই কিন্তু তারা বিভিন্ন জায়গায় পদযাত্রা করছে। তবে গতকালকেই তাদের সর্বপ্রথম কোনো পদযাত্রায় বাধাগ্রস্ত হয় এবং গোপালগঞ্জে তারা সেই বিষয় নিয়ে তারা বারবার প্রতিবাদ জানিয়েছে যে যেভাবে সন্ত্রাসী কায়দায় তাদের উপর হামলা চালানো হয়েছে সেটিকে তারা তীব্র নিন্দা জানিয়েছে এবং বলেছে এ ধরনের প্রতিরোধ বা এ ধরনের হামলা যদি নেক্সট টাইমে কেউ করে তাহলে তাদেরকেও কিভাবে উচিত জবাব দিতে হয় সেটি এনসিপি জানে এবং সেভাবেই তাদের জবাব দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দিয়েছেন। তারা আরেকটি কথা বারবার বলেছেন যে এই যে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম, এই কার্যক্রমে যারা জড়িত ছিল গোপালগঞ্জে, তাদের যদি দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় না আনা হয় তাহলে আবারও গোপালগঞ্জের উদ্দেশ্যে লং মার্চ হবে এবং পাড়ায় মহল্লায় প্রতিটি ঘরে ঘরে গিয়ে যারা আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে গোপালগঞ্জ ছেড়ে মুজিববাদী যে মতবাদ সেটিকে গোপালগঞ্জ থেকে চিরতরে সরিয়ে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই ছিল আসলে আমার কাছে রাজবাড়ী থেকে সর্বশেষ তথ্য। এনসিপির জুলাই পদযাত্রার খবর জানছিলাম রাজবাড়ী থেকে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করছে যুবদল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছি তার কাছে। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততার অভিযোগ এনে জাতীয়তাবাদী যুব দলের যে বিক্ষোভ মিছিল আজকে অনুষ্ঠিত হয়েছে, পূর্ববর্তী সমাবেশ শেষে নয়াপল্টন থেকে একটু আগেই মিছিলটি শুরু হয়েছে। এখন জাতীয় প্রেস ক্লাব পার হয়ে যেটি ঈদগাহের সামনে থেকে আসলে মিছিলটি অতিক্রম করছে। আমরা দেখছি যে মিছিলে যুব দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মিছিলটি নেতৃত্ব দিচ্ছিলেন কিছুক্ষণ আগে, এতক্ষণ পর্যন্ত। এর আগে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন অনেকে বিএনপির নামে পরিকল্পিতভাবে নানা অপপ্রচার চালানো হচ্ছে এবং যার মধ্য দিয়ে নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টা করা হচ্ছে। তারা অভিযোগ করছেন যে কোনো বিষয়ে আসলে সারা দেশে মব তৈরি করে দেশে যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই এমন একটি পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে অনেকে, এমন অভিযোগ কিন্তু সালাউদ্দিন আহমেদ করেছেন। যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছেন এই বিক্ষোভ মিছিলে। যদিও বিক্ষোভ মিছিল কিন্তু আসলে বিকেল 3টার নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে এটি মূলত একটি জনসমাবেশে পরিণত হয়েছে, যেখানে যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। এই মুহূর্তে এটি জাতীয় ঈদগাহের সামনে থেকে অতিক্রম করছে শাহবাগে যে বিক্ষোভ মিছিলটি শেষ হবে। যুবদলের নেতাকর্মীরা বলছেন মিডফোর্ডের সামনে ঘটনাসহ বেশ কিছু ঘটনায় তাদেরকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। তারা দাবি করছেন যে তাদের কোনো ধরনের সদস্য সারা দেশে কোথাও কোনো ধরনের নৈরাজ্য অস্থিতিশীলতা পরিবেশ করার পেছনে তারা আসলে দায়ী নন। আমরা এই মুহূর্তে দেখছি যে যুবদলের সভাপতি সহ অন্যান্য যে নেতাকর্মীরা
নেতাকর্মীরা রয়েছেন তারা মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। জাতীয় ঈদগাহ পার হচ্ছে মিছিলটি শাহবাগে যে শেষ হবে। যুবদল নেতাকর্মীরা বলছেন নির্বাচনের দাবিতে তারা রাজপথে এভাবেই থাকবেন। সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের যে আগের যে সংগ্রাম ছিল সেটি এখন আসলে তারা চালিয়ে নেবেন। যুবদলের বিক্ষোভ মিছিলের খবর জানছিলাম প্রেস ক্লাব এলাকা থেকে। বিভিন্ন ইস্যুতে তৈরি করে বিএনপিকে কলঙ্কিত করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে নয়াপল্টনে যুবদলের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থান গণতন্ত্রের জন্য সংঘটিত হয়েছিল উল্লেখ করে বিএনপি নেতা বলেন, এখন সারা দেশে মব প্রেসের রাজত্ব চলছে। এদিন বিকেল ৩টায় নির্ধারিত সময়ের আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল পরিণত হয় জনসমাবেশে। নেতাকর্মীদের অভিযোগ, নানামুখী ষড়যন্ত্রে নির্বাচন পেছানোর পায়তারা চলছে। চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি। কিন্তু কেন? এই কেনার জবাব হচ্ছে সরকারের নির্লিপ্ততা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা। বিভিন্নভাবে পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে সেই ইস্যুর মধ্য দিয়ে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কলঙ্কিত করার একটি অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে জিয়া পরিবার ও বিএনপিকে নিয়ে অপপ্রচার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ঢাকার বাইরেও বিক্ষোভ সমাবেশ করছে যুবদল। এ সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান সংগঠনটির নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ করেছেন যুবদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে ঝালকাঠি শহরের আমতলায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন জেলা যুবদলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে দেশের শান্তি ফেরাতে দ্রুত নির্বাচনের তাগিদ দেন নেতারা। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বিক্ষোভ মিছিল করে যুবদল। সকালে শহরের সার্কিট হাউস, জেলা স্কুল মোড়, টাউন হল চত্বর থেকে আলাদাভাবে মিছিল বের করেন নেতাকর্মীরা। এ সময় বিএনপির বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি দেন তারা। সরকার যে রক্ষা করতে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছে না, এরই প্রতিবাদে আজকে আমরা এই বিক্ষোভ সমাবেশের জন্য রাজপথে যুবদল নেমে এসেছে। ফ্যাসিস্টদের বিরুদ্ধে যে আমাদের অবস্থান, সেটা সঠিক জায়গায় আমরা রয়েছি এবং যার রাজনীতি শেষে করবে। ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্টদেরকে এই দেশ থেকে তাড়িয়েছি এবং সামনে যাতে একটা সুষ্ঠু নির্বাচন হয় সেই জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একসাথে এই দেশে রাজনীতি করব। এবং রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে যুবদল নেতারা বলেন, একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। এদের দমনে সবাইকে এক হয়ে কাজ করার কথা বলেন তারা। নির্বাচনকে বানচাল করার জন্য কিংবা ডিলে করার জন্য আজকে তারা অপতৎপরতা করছে। কোনো ষড়যন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেবে না। সামনের দিকে অগ্রসর না হয়ে তারা পিছে পিছে আবার এই গুপ্ত সংগঠনের নেতৃত্বে তারা ষড়যন্ত্র করছে। বিএনপির বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে গাজীপুরেও বিক্ষোভ মিছিল হয়েছে। একটি কুচক্রী মহল দলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন নেতারা। সারা দেশে যে আইন শৃঙ্খলার অবনতি, এই অবনতি থেকে রক্ষা করার জন্য আজকের এই বিক্ষোভ মিছিল। এদিকে বিক্ষোভ সমাবেশে স্বৈরাচার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ঝিনাইদহ, রাঙামাটি, মানিকগঞ্জ, রাজবাড়ী, টাঙ্গাইল, ভোলা সহ বিভিন্ন জেলার যুবদলের নেতাকর্মীরা। কনক আজাদ, সময় সংবাদ। নির্বাচন বানচালে ষড়যন্ত্রের অংশ হিসেবে গোপালগঞ্জে এনসিপির ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা। তারা জানান, গণতন্ত্রকে আবারও ভুলুণ্ঠিত করার চক্রান্ত শুরু হয়ে গেছে। আর গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, গোপালগঞ্জে হামলা প্রমাণ করে রাজনৈতিক ঐক্য না থাকলে আবারও পতিত স্বৈরাচার এবং তার বিদেশি দোসররা মাথা চাড়া দিয়ে উঠতে পারে। বৃহস্পতিবার
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি আর অপপ্রচারের প্রতিবাদে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে কৃষক দল। কর্মসূচিতে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। নির্বাচন পেছানো নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, অপপ্রচার চালিয়ে তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যাবে না। এটা চক্রান্ত, এটা ষড়যন্ত্র, এটা নির্বাচন পেছানো। তারেক রহমানের মতো আপসহীন এক নেতাকে তার আপনারা ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারবেন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাসাসের সভায় যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। গোপালগঞ্জে এনসিপির উপর হামলা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্রকে ফের ভুলুণ্ঠিত করার চক্রান্ত চলমান। গোপালগঞ্জের ঘটনা ইঙ্গিত বহন করে দেশে যাতে আর নির্বাচন না হতে পারে, যাতে অনির্বাচিত সরকার ক্ষমতায় থেকে বাংলাদেশের মানুষকে আবার অবহেলা করতে পারে। একই দিন দুপুরে ডিআরও মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে গণতন্ত্র মঞ্চের সংগঠন জেএসডির আলোচনা সভায় যোগ দেন বিভিন্ন দলের নেতারা। তারা বলেন, রাজনৈতিক ঐক্য না থাকলে আবারও পতিত সরকার এবং তার বিদেশি দোসররা মাথাচাড়া দিয়ে উঠবে। গোপালগঞ্জে যেটা হলো, এরপরে মানুষ আরো বেশি চিন্তিত হয়ে গেছে, ভোট কি হচ্ছে। ক্রমান্বয়ে একটা গৃহযুদ্ধের একটা আশঙ্কার দিকে ঠেলে দেওয়া, এরকম একটা জায়গা কারোর মনের মধ্যে কাজ করছে কিনা, এগুলো আপনি হিসাবে রাখবেন না। এই মুহূর্তে ন্যূনতম জাতীয় ঐকমত্য কিংবা ঐক্যকে ভেঙে ফেলে, তাহলে এর সুযোগ দিবে পতিত ফ্যাসিস্টরা, তাদের বিদেশি দোসররা। একই আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে আওয়ামী লীগ এখনো পেশি শক্তির রাজনীতিতেই বিশ্বাস করে। পেশি শক্তির মাধ্যমে রাজনীতি করতে হবে, যেটা গোপালগঞ্জে আমরা দেখেছি। সবাই বলেছে, এত কিছুর পরও তাদের মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন আসে না। আগামী দিনে তাদের ফিরে আসার জন্য কোনো ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি করে দেওয়া আমাদের সকলের দায়িত্ব। ঐক্যবদ্ধভাবে এই জায়গাটা আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। এদিকে বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠকের পর জানানো হয়, পতিত ফ্যাসিস্টের সমর্থকরা পরিকল্পিতভাবে এনসিপির উপর হামলা চালানোয় ১৪৪ ধারা জারি করতে হয়েছে, যা এই মুহূর্তে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার নীল নকশা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তুলেছে জামাত। ঘটনার নিন্দা জানিয়ে দেশে ফ্যাসিবাদের উত্থান হলে তা যে কোনো মূল্যে রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন দলটির সেক্রেটারি জেনারেল। প্রায় ২ যুগ পর শনিবার জাতীয় সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। বৃহৎ এ জমায়েত ঘিরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সমাবেশের সবশেষ প্রস্তুতি নিয়ে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার, মৌলিক সংস্কার সহ বিভিন্ন দাবি সমাবেশ থেকে উত্থাপনের কথা জানান তিনি। রাজনৈতিক ময়দানে নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে মাঠের সমতা প্রয়োজন, সে সমতা নেই। এই গণহত্যার বিচার অবিলম্বে সম্পন্ন করতে হবে। সংস্কার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না, আর একটা ফ্যাসিবাদের জন্ম হবে। এবং আওয়ামী কালো যুগে যে নির্বাচন আমরা দেখেছি, দিনের ভোট রাতে হয়েছে, ভোট কেন্দ্রে মানুষ যেতে পারেনি, আমি আর ডামের ইলেকশন, এরকম কোন ইলেকশন দেশের মানুষ মেনে নেবে না বলে আমরা মনে করি। সংবাদ সম্মেলনে উঠে আসে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে নিষিদ্ধ ছাত্রলীগ সহ আওয়ামী লীগের হামলার বিষয়টি। ঘটনার নিন্দা জানিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তোলেন মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে ফ্যাসিবাদ রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। যারা জুলাই অভ্যুত্থানের চেতনা লালন করেন, তাদের উপর এই জাতীয় যে কোনো ফ্যাসিবাদী হামলাকে রুখে দেওয়ার জন্য জামাত ইসলামী দৃঢ় প্রতিজ্ঞ আছে। 15 বছর তারা এটা করেছে। তাদের এই ফ্যাসিস্ট নেত্রী পালিয়ে যাওয়ার পরেও যে তাদের এই দুঃসাহস বাংলাদেশে তারা দেখাচ্ছে, এটার আমরা তীব্র নিন্দা করি। তাদের গ্রেফতার করা উচিত। দিনের বেলা হামলা করে বসলো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে দেখার জন্য, তারা কিন্তু কাঙ্ক্ষিত মানে যথার্থ ভূমিকা কিন্তু পালন করতে পারেনি। জাতীয় সমাবেশে আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলেও জানান জামাতের সেক্রেটারি জেনারেল। স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই টেলিফোন করে কালকে আমাদের জনসভার সিকিউরিটি এবং ব্যবস্থাপনা সম্পর্কে খবর নিয়েছেন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।
গোপালগঞ্জ ঘিরে গোয়েন্দা তথ্য থাকলেও ঘটনা এত বড় হতে পারে এমন তথ্য ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, এই ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। এদিকে এনসিপির সমাবেশ ঘিরে সহিংসতা ও মৃত্যুর ঘটনা তদন্তে তদন্ত কমিটি গঠন করেছে সরকার। বুধবারের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকায় সন্তোষ জানিয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ঘিরে বুধবার দফায় দফায় হামলা চালায় পতিত আওয়ামী সমর্থকরা। সংঘর্ষে প্রাণ যায় 4 জনের, আহত হন অনেকেই। এই সহিংসতা ও মৃত্যুর ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, কমিটিকে 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 14 দিন তাদেরকে দেওয়া হয়েছে ইনভেস্টিগেট করে তাদের রিপোর্টটা চিফ অ্যাডভাইজারের অফিসে সাবমিট করবেন। তারা পুরো ধরনের ইনভেস্টিগেট করবেন ঘটনাটা কেন হলো। এদিকে গোপালগঞ্জে এত বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে গোয়েন্দাদের কাছে এমন তথ্য ছিল না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ে সাংবাদিকদের জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় দোষীদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। গোপালগঞ্জের এখন যে পরিস্থিতি মোটামুটি নর্মাল। গোয়েন্দাদের তো তথ্য ছিল, বাট এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল না। ওখানে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য সব ধরনের প্রিকশন নেওয়া হবে। যারা অন্যায় করছে তারা গ্রেপ্তার হবে, কারে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে গোপালগঞ্জ ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নোত্তর দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সারা দেশ থেকে সন্ত্রাসীরা গোপালগঞ্জে জড়ো হয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে জানান তিনি। এটা তো দুঃখজনক। আমরা লক্ষ্য করেছি যে সারা দেশ থেকে বিভিন্ন সন্ত্রাসীরা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে এবং গতকালকে একটা ন্যাক্কারজনক ঘটনা সেখানে ঘটেছে। শান্তিপূর্ণভাবেই রাজনৈতিক কার্যক্রমও চলবে, এটাই আমরা প্রত্যাশা করি। বুধবার গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধের বিষয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি সেখানে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় গোপালগঞ্জে চলছে কারফিউ। জেলা শহরে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। অভিযান চালিয়ে 20 জনকে আটক করা হয়েছে। সবশেষ পরিস্থিতি জানাতে লঞ্চঘাট এলাকায় আছেন রিপোর্টার আল আমিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। দুপুরের পথে এবং দুপুরের আগে অনেকটাই আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আসলে অনেকটা স্বাভাবিক মনে হচ্ছিল, এখনও বেশ স্বাভাবিকই বলা চলে। তবে হঠাৎ করে আমরা ঘণ্টাখানেক আগে ঠিক এখানটায় আমরা এই সেনাবাহিনীর যে এপিসি 2টি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, সেগুলো আসলে অবস্থান নেয়। সেনাবাহিনী যারা আসলে কর্মকর্তা রয়েছেন, সেনা সদস্যরা যারা রয়েছেন তারা এখানে আসেন এবং এর বাইরেও এপিবিএনের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু ঠিক উল্টো পাশে ঠিক এই জায়গাটা দিয়েই কিন্তু এই সেতুটা দিয়েই কিন্তু ওপাশে যে কারাগার, সেই কারাগারের দিকে যাবার রাস্তা এটি, সেই জায়গায় আসলে আলাদা করে বাড়তি নিরাপত্তা রাখার যে প্রসঙ্গ সেটির কারণেই হয়তো এখানে রাখা হয়েছে। এবং এর বাইরেও আমরা যে অল্প বিস্তর গাড়ি চলাচল করছে, ছোট বাহনগুলো যে অটোরিকশা এবং রিক্সা ভ্যান চলাচল করছে, সেখানেও আমরা মাঝে মাঝে সন্দেহভাজন যদি মনে হয় তাদেরকে আসলে চেক করতেও আমরা দেখেছি। এর বাইরেও এই যেহেতু আর মোটামুটি 40 মিনিটের মধ্যেই এই কারফিউ, বর্তমান যে কারফিউ রয়েছে সেটি শেষ হয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে 5:30টার মধ্যে অর্থাৎ 5:30 মিনিটে যিনি ডিসি যারা রয়েছেন তারা আসলে যিনি রয়েছেন তিনি কিন্তু একটি ব্রিফের মাধ্যমে এই জরুরি পরিস্থিতি, জরুরি অবস্থা আসলে বাড়ানো হবে কি না বা কী অবস্থায় যাবে সেটা নিয়ে একটি ব্রিফ করবেন, এমনটা আমরা জানতে পেরেছি। তো সেখানটাও জানতে পেরেছি, যেহেতু আমরা সেখানেও কার তথ্য আপনাদেরকে দর্শক আমরা জানাবো। এর বাইরেও আমরা এই যে ঘণ্টাখানেক আগে থেকেই আমরা এখানকার যে পরিস্থিতিটা দেখেছি, যে সেনা সদস্যরা এবং এপিবিএনের এবং পুলিশ সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু বেশ শক্ত অবস্থান নিয়েছেন বিকেলের পর থেকে, এবং তাদের এখানে অবস্থান নেওয়ার পর থেকেই যে যান চলাচল বা সাধারণ মানুষের যে আনাগোনা কিছুটা ছিল সেটাও কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে। খুবই স্বাভাবিক অর্থে জরুরি প্রয়োজন ছাড়া কেউ কিন্তু তেমন একটা বের হননি। তবে যারা কিছুটা আসলে ওইভাবে থেকে যে যার জায়গা মতো কাজ করার চেষ্টা করেছেন, এপিবিএনের সদস্য যারা রয়েছেন তারা, আমি যেমনটা বলছিলাম যে এই অংশগুলোতে রয়েছেন। এবং একই সাথে আমরা একটু পরপরই কিন্তু আমরা বিভিন্ন যেই
বাহিনী রয়েছে, কোস্ট গার্ডের কথা যদি বলি, বিজিবির কথা যদি বলি, আমরা নৌবাহিনীর কথা যদি বলি, তাদের টহল কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ পরপর। তো পরবর্তী এই ব্রিফের পরে আমরা জানতে পারবো যে এই আরও আসলে এই জরুরি অবস্থা বাড়ানো হচ্ছে কিনা, কারফিউ বাড়ানো হচ্ছে কিনা। তো সে এখনও পর্যন্ত আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম গোপালগঞ্জে। সময় সংবাদ আরও থাকছে। বৈশ্বিক মন্দা ও স্থবিরতা কাটিয়ে জাহাজ শিল্পে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। এবার আরব আমিরাতের প্রতিষ্ঠানে 2টি টাগবোট রপ্তানি করল ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি 24 জুলাই পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতির বেঞ্চে শুনানি শুরু হয়। এদিন পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে সিনিয়র আইনজীবী SM শাহজাহানকে নিয়োগ দেন আপিল বিভাগ। এদিন রাষ্ট্রপক্ষের আইনজীবী শুনানি করেন। এর আগে গত 1 জুন হাইকোর্টের খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পান রাষ্ট্রপক্ষ। গেল বছরের 1 ডিসেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায়কে অবৈধ ঘোষণা করেন উচ্চ আদালত। 2018 সালে বিচারিক আদালতের রায়ে 19 জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। আধুনিকতার ছোঁয়ায় দেশের বিভিন্ন খাতে উন্নয়নমূলক পরিবর্তন দেখা গেলেও বদলায়নি বিচার ব্যবস্থার চিত্র। সাক্ষী ও আসামিদের অনুপস্থিত কারণে দীর্ঘায়িত হচ্ছে বিচার কাজ। ঘুষ লেনদেন ও প্রভাব খাটিয়ে অপরাধ চাপা দিচ্ছেন প্রভাবশালীরা। এতে প্রশ্রয় পাচ্ছে অপরাধীরা আর বিচার অঙ্গনেও ভোগান্তিতে ভুক্তভোগীরা। পুলিশের মনোভাব পরিবর্তন করা না গেলে কোনো পরিবর্তনই কাজে আসবে না বলে অভিমত আইনজীবীদের। আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস নিয়ে আসিফ মাহমুদ সিয়ামের রিপোর্ট। নামটা হতে পারে সাদিয়া কিংবা নাদিয়া, পেশায় হতে পারেন চাকুরিজীবী বা গৃহিণী, কিন্তু বছরের পর বছর ধরে আইনের নথিতে তার পরিচয় শুধুই ধর্ষণের শিকার এক নারী। মাত্র 15 বছর বয়সী মেয়ের উপর চলা পাশবিকতার বিচারের আকাঙ্ক্ষায় আদালতের বারান্দায় তার বাবা মা। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির অপেক্ষায় এভাবে পার হয়ে গেছে 4 বছরের বেশি। অপহরণ ও ধর্ষণের বিচার চাওয়ায় দ্বিতীয়বার অপহৃত হয়েছে 13 বছর বয়সী আরেক শিশু। পুলিশি সাহায্য না পেয়ে মেয়েকে ফিরে পেতে বাবার শেষ ঠিকানা আদালত। 1 নম্বর আসামি ধরে না, 2 নম্বর আসামি ধরে না, আমার বগলে আমার বাসার পাশাপাশি আছে। আমার 9 মাস ধরে আমার মেয়েটারে আমার অপহরণ করে নিয়ে যায়। ওরা আমার কাছে টাকা দাবি করছে, বিভিন্নভাবে হুমকি দিতেছে। আমার এই মামলা তোলার জন্য কোর্টের সামনে বসে রয়েছি বিচারের অপেক্ষায়। এই যে আসলে তারিখ পরে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে চলতি বছর জুন মাস পর্যন্ত সারা দেশে মোট ধর্ষণের সংখ্যা 441টি, যার মধ্যে মামলা হয়েছে 358টি। ধর্ষকদের প্রভাব ও হুমকির ভয়ে অনেকেই আইনের আশ্রয় নিতে সাহস পান না বলে জানান আইনজীবী। বলেন, মামলা দায়ের হলেও অপরাধীদের ভয়ে তা প্রত্যাহার করেন অনেকে। বাদ এবং ভিকটিমকে বেশিরভাগ ক্ষেত্রে তারা ভয়ভীতি দেখায়। এই ভয়ভীতির কারণে তারা আসতে পারে না। মামলা যখন লেন্দি হয়ে যায় তখন তারা একটা প্রভাব পায় যে মামলা কিছু হবে না। মামলার সাক্ষী ও আসামিদের আদালতে উপস্থিত হতে সমন জারি করলেও হাজির হন না অনেকে। পুলিশের প্রসিকিউশন বিভাগের তথ্য মতে চলতি বছরের মে মাস পর্যন্ত ঢাকা মহানগর দায়রা জজ ও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে সমন জারির পরও অনুপস্থিতির পরিমাণ 67%। পুলিশ চিন্তা করে যে এর পিছনে যারা মেরেছে তারা শক্তিশালী কেউ কিনা। টাকা ছাড়া মামলা নেওয়া সংখ্যা খুব কম। দুর্নীতিমুক্ত এবং মানুষের সেবা করার জন্য যে পুলিশ সেই মনোভাব সৃষ্টি না হওয়া পর্যন্ত ডিজিটালি করেন অথবা আরও উন্নত করেন, কোনো কাজ হবে না। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সকলকে বিচারিক আশ্রয় দিতে 1998 সালে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস। যদিও বাংলাদেশের বিচারিক চিত্রের সামনে মুখ থুবড়ে পড়ে এর উদ্দেশ্য। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। গার্ডেন ফ্রেশ টেকনোলজির কঙ্কা ফ্রিজে 14 দিনেরও বেশি সময় খাবার থাকে ফ্রেশ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকের বিপুল অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুদক। গাজীপুরে বিলাসী বাগানবাড়ি, ডুপ্লেক্স ভবন, রাজধানীতে বাড়ি, প্লট, ফ্ল্যাট সহ দেশ বিদেশে রয়েছে বিপুল সম্পদের ফিরিস্তি। ৬২ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ১২২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ায় স্ত্রী, 2 সন্তান সহ তার বিরুদ্ধে 4টি মামলা করা হয়েছে। সংস্থাটির মহাপরিচালক জানান, বাস্তবে তাদের আরও সম্পদ রয়েছে।
তদন্তে দালিলিক প্রমাণ মিললে সেগুলো অন্তর্ভুক্ত হবে। গাজীপুরের বাঙ্গালগাছ এলাকায় রয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের বাগান বিলাস নামের বিশাল এই বাগান বাড়ি। একইভাবে গাজীপুরের ফাউকাল এলাকায় ডুপ্লেক্স ভবন সহ বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন তিনি। বিলাসিতার বাগানবাড়ি ছেড়ে রাজধানীর অভিজাত এলাকায় নজর দিলেও মিলবে তারিক সিদ্দিকের প্লট ফ্ল্যাটের নানা ফেরিস্তি। বাড়িধারা আবাসিক এলাকায় পার্ক ভ্যালিতে ফ্ল্যাট, বাড়িধারা DOHS এ 7 তলা বাড়ি। আমি আসার পর থেকে বিল্ডিংটা ফাঁকাই দেখতেছি, এখানে কেউ বসবাস করে না। বাস্তবে তারিক সিদ্দিক পরিবারের কয়েকশো কোটি টাকার সম্পদের তথ্য দুদকে থাকলেও দালালিক নথিতে 62 কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে। একই সঙ্গে 122 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ মেলায় স্ত্রী, 2 সন্তান সহ তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। সন্দেহজনক লেনদেন করে পরবর্তীতে স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মহাপরিচালক জানান, দেশে বিদেশে আরও সম্পদের খোঁজ পেয়েছে দুদক, যেগুলোর দালালিক নথি হাতে পেলে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হবে। তদন্তকালে যদি আরও যে সমস্ত সম্পদ দেশে এবং দেশের বাইরে রয়েছে, যেগুলি এখনও তথ্যাদি, দালালিক প্রমাণাদি অনুসন্ধান দলের নিকট আসেনি, সেগুলি যখন আসবে সেই সম্পদ এর সাথে অন্তর্ভুক্ত হবে এবং এর সাথে যদি আরও কারো সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে সেই বিষয়টিও বিবেচনা করা হবে। ইতোমধ্যে বিমানবন্দরে উন্নয়ন প্রকল্পের নামে 800 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে মামলা করা হয় তারিক সিদ্দিক সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে যুবকের মালামাল লুটের ঘটনায় মূল হোতাসহ 3 জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। উদ্ধার করা হয়েছে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত চাপাতি এবং মোটরসাইকেল। এদিকে রাজধানীর অপরাধ দমনে বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছে ডিবি পুলিশ। শুক্রবার ভোরে শ্যামলী 2 নম্বর রোডে ছাতা মাথায় হেঁটে যাচ্ছিলেন সিমিয়ন ত্রিপুরা। হঠাৎ 3 ছিনতাইকারী মোটরসাইকেলে এসে তাকে ঘিরে ফেলে। অস্ত্র ঠেকিয়ে ছিনিয়ে নেয় টাকা, ব্যাগ, এমনকি গায়ের জামা আর জুতাও। এই ঘটনায় শনিবার শেরেবাংলা নগর থানায় মামলা করেন ভুক্তভোগী। পরে অভিযান চালিয়ে ছিনতাই চক্রের মূল হোতা কবিরকে গ্রেফতার করে ডিবি। তাকে জিজ্ঞাসাবাদে খোঁজ মেলে এমন একটি চক্রের যারা ছিনতাইয়ের জন্য বাইক আর চাপাতি সরবরাহ করে। পর্যায়ক্রমে গ্রেফতার করা হয় আলামিন ও আসলামকে। মোহাম্মদপুরের জহির এবং কবির একটি গ্রুপ চালাচ্ছে, ছিনতাইকারীদের গ্রুপ, এবং এদের বড় কাজ হচ্ছে তারা মোটরসাইকেল ভাড়া দেয়, তারা হচ্ছে চাপাতি ভাড়া দেয়। এর বিনিময়ে যারা পেশাদার ছিনতাইকারী আছে, ছিনতাইকৃত মালামাল তাদের কাছে বিক্রি করে। পুলিশ জানায়, রাজধানীর ছুরি ছিনতাই নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা করছে আইন শৃঙ্খলা বাহিনী। অনেক সময় দেখা যায় যে তারা দিনের বেলা অটো চালাচ্ছে, রাতের বেলায় আবার হচ্ছে ছিনতাই কাজটা ব্যবহার করছে। আমরা শুধুমাত্র কিন্তু এই চক্রটি পাইনি, আমরা এই তদন্তের ক্ষেত্রে এসে কিন্তু আরও 2টি গ্রুপের সন্ধানও পেয়েছি এবং আমরা কিন্তু এই ব্যাপারেও আমরা আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি এবং হচ্ছে সাথে তাদের বিরুদ্ধেও আমরা অভিযানে যাব। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে বলে জানায় ডিবি। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। প্রেম ও বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে ছুরিকাঘাতের পর দাদি ও ভাবিকে গলা কেটে হত্যা করেছে এক যুবক। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ওই কিশোরী। অভিযুক্ত সৈকতকে গ্রেফতারের পর দায় স্বীকার করেছে। তাকে নিয়ে অভিযান চালিয়ে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ। বগুড়ায় জোড়াখুনের ঘটনায় আসামি নিয়ে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযানে নামে পুলিশ। এ সময় আসামিকে বহন করা পুলিশের গাড়ি স্থানীয়রা ঘিরে ফেললে সৃষ্টি হয় উত্তেজনা। বৃহস্পতিবার দুপুরে কড়া নিরাপত্তায় আসামি সৈকতকে নিয়ে শহরের ইসলামপুর হরিগাড়ি এলাকায় একটি জলাশয়ে অভিযান শুরু করা হয়। সৈকতের দেখানো জলাশয় থেকে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত বার্মিজ চাকু। এ সময় স্থানীয়রা সৈকতকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি বেগতিক হলে আসামিকে নিয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তাকে বিয়ের প্রস্তাব দেওয়া হচ্ছিল, বাট বন্যা রাজি হচ্ছিল না। এই নির্মম হত্যাকারীর আমরা এই খুনি সৈকতের ফাঁসি চাই। পুলিশ বলছে, প্রেম ও বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে হত্যা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে অভিযুক্ত। বগুড়া শহরে অভিযান পরিচালনা করে খান্দার এলাকা থেকে ওই বখাইটি কিশোর সৈকতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হরিগাড়ি গ্রাম হইতে একটি পরিত্যক্ত ডোবা হইতে ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করি। বুধবার রাত 8:30টার দিকে স্কুল শিক্ষার্থী বন্যার বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দেয় সৈকত।
এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্ত যুবক বন্যাকে ছুরিকাঘাত করে। চিৎকার শুনে দাদি লাইলি বেওয়া ও হাবিবা ইয়াসমিনকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় অভিযুক্ত। পরে স্বজনরা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক লাইলি বেওয়া ও হাবিবাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কিশোরী বন্যা হাসপাতালে চিকিৎসাধীন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। খাগড়াছড়িতে 14 বছরের কিশোরীকে ধর্ষণের মামলায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার এজাহারে জানা যায় 27 জুন রথযাত্রার মেলায় অংশ নেওয়ার পর রাতে আত্মীয়ের বাড়িতে ছিল ভুক্তভোগী কিশোরী, যেখানে গভীর রাতে 6 জন তাকে ধর্ষণ করেন। এ সময় ছাত্রীর আত্মীয়কে বেঁধে রাখা হয়। সামাজিক লজ্জা ও ভয়ভীতির কারণে ওই ছাত্রী প্রথমে পরিবারকে কিছু জানায়নি, তবে শনিবার বিষ পানে আত্মহত্যার চেষ্টা করে মেয়েটি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর পরিবারের লোকজনকে বিষয়টি জানায় সে। বুধবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে 6 জনের নামে মামলা করেন। রাতে 4 জনকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া আরও 2 জন পলাতক রয়েছেন। এক দশকেরও বেশি সময় ধরে চলা বৈশ্বিক মন্দা ও স্থবিরতা কাটিয়ে জাহাজ রপ্তানিতে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। এবার 2টি টাগবোট রপ্তানি করল দেশের প্রধান জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। বৃহস্পতিবার খালিদ ও ঘায়া নামে টাগবোট 2টি হস্তান্তর করা হয় আরব আমিরাতের ক্রেতা প্রতিষ্ঠান মারওয়ান শিপিংকে। এই রপ্তানির মধ্য দিয়ে দেশের জাহাজ নির্মাণ শিল্প আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আবারও সুদৃঢ় করল বলে অভিমত সংশ্লিষ্টদের। কর্ণফুলীর মোহনায় নোঙর করা খালেদ ও ঘায়া নামে 2টি টাগবোট দেশের প্রধান জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন দীর্ঘ বিরতি দিয়ে আবারও শুরু করেছে জাহাজ রফতানি। এরই অংশ হিসেবে নির্মিত 64 টন ক্ষমতা সম্পন্ন খালেদ এবং 80 টনের ঘায়া টাগবোট 2টি কিনল আরব আমিরাতের মারওয়ান শিপিং। বৃহস্পতিবার নগরীর পতেঙ্গায় বোট ক্লাবের টাগবোট 2টি ক্রেতা প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে দেশের 2 দশকের এই রফতানিমুখী শিল্প আবারও ঘুরে দাঁড়াচ্ছে উল্লেখ করে সরকারকে সহযোগিতার আহ্বান এই খাতের শিল্প মালিকদের। আজ দ্রুত নির্মাণ কাজ শেষ করায় সন্তুষ্ট বিদেশি ক্রেতারাও। ল্যান্ডিং ট্রাকগুলো অ্যানাদার 2-3 মাসের মধ্যে আমরা ডেলিভারি করব, আর ট্যাঙ্কার 2টা এই বছরের শেষে। এসব ডেভেলপমেন্ট ইকোনমি ওদের যে প্রুভেন সিস্টেমগুলো আছে ওরা যেভাবে আগায় যাচ্ছে, আই থিঙ্ক উই শুড কোঅপ সাম অফ দোজ পলিসিস। এখানকার সবাই আমাদের সহযোগিতা করেছে, এজন্য আমরা ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্কের ধারাবাহিকতা রাখছি। আশা করছি আগামী বছর এই প্রতিষ্ঠান থেকে আরও জাহাজ নির্মাণ করব। সবাইকে ধন্যবাদ, আগামী দিনের সফলতা কামনা করি। বিশ্বের $400 বিলিয়ন জাহাজ নির্মাণের এই বাজারে প্রতিযোগিতায় দেশীয় উদ্যোক্তাদের এগিয়ে আসায় সব ধরনের সহযোগিতার আশ্বাস সরকারের। দেশীয় ইনভেস্টর আগে আসবেন, দেশি ইনভেস্টররা আগে আসলে পরিবেশ থাকলে বিদেশি ইনভেস্টমেন্ট আসবে। সো উই হ্যাভ টু হ্যাভ ইনভেস্টমেন্ট, প্রথম কথা এটা। আর সরকারের তরফ থেকে পরিবেশ তৈরি করে দিতে হবে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে আরব আমিরাতে রায়ান নামে একটি ল্যান্ডিং ক্রাফট জাহাজ রফতানি করে ওয়েস্টার্ন মেরিন। ফেদুসিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দীর্ঘদিনে ধরে অবকাঠামোগত স্বল্পতায় ভুগছে শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজ। এতে খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে পণ্য। কার্গো সার্ভিসের মাধ্যমে শত শত কোটি টাকা আয় করলেও এমন অবস্থার জন্য সিভিল এভিয়েশনের উদাসীনতাকেই দায়ী করছেন সিএন্ডএফরা। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, 3য় টার্মিনাল অপারেশনে গেলে থাকবে না জায়গার সংকট। ক্ষতি কমাতে দ্রুত পণ্য খালাস করার আহ্বান বাংলাদেশ বিমানের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। প্রতিদিন যেখানে খালাস প্রক্রিয়া চলে হাজার কোটি টাকা মূল্যের বিভিন্ন আমদানি পণ্যের, কিন্তু উড়োজাহাজ থেকে পণ্য নামানোর পরই বেহাল দশায় পড়ে এসব পণ্য। অবকাঠামো পরিসর পর্যাপ্ত না থাকায় বেশিরভাগ পণ্যই রাখতে হয় খোলা আকাশের নিচে। রোদের তাপে আর ঝড় বৃষ্টিতে ভিজে বন্দর থেকে খালাসের আগেই নষ্ট হয় একটি অংশ। এমনকি আমদানি কার্গো ভিলেজের বারান্দাতেও জমে যায় বৃষ্টির পানি। ভুক্তভোগী সিএন্ডএফ প্রতিনিধিদের অভিযোগ, পণ্য দ্রুত খালাস করতে চাইলেও দেরি হয় কাস্টমস সহ নানা জটিলতায়। সিরিয়াল পলে সারাদিন একটা টলি 2 টলি মাল দিতে পারে, সেক্ষেত্রে একটা শিপমেন্টের আজকে শেয়ার কাটলে সেগুলি কালকে মাল নিতে হয়। কিছু মালে পলিও থাকে না, ওই মাল বৃষ্টি নামতেছে, বৃষ্টিতে ভিজতেছে। বিমানের লোকজনে কোনো দায়ভার নিচ্ছে না। 3 দিনে আমাদের ফ্রি আছে, এর মধ্যে আমরা নিতে পারতেছি না। এই ফ্লাইট করতে করতে ওরা
ফ্লাইট অফিসাররা আপনাকে 5 দিন 6 দিন পর্যন্ত লাগাই দেয়। 5 জন অফিসার লিস্ট দিব, আজকে ডিউটি 5 জন অফিসার, এই 5 জনের মনে করেন তারা ফ্লাইট করতেছে না সঠিকভাবে। সরকার পরিবর্তন হয় কিন্তু এখানে কোনো কাজ পরিবর্তন নেই। কয়েক দশকের পুরানো এই বিমানবন্দরের কার্গো ভিলেজ। পণ্যের আমদানি বেড়েছে কিন্তু বাড়েনি পরিসর। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে সংকট উত্তরণে অপেক্ষা করতে হবে তৃতীয় টার্মিনাল চালুর। বিদ্যমান আমদানি কার্গোতে অবকাঠামোগত দুর্বলতা থাকায় যুগোপযোগী হিসেবে তৃতীয় টার্মিনাল আমদানি কার্গো নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে নতুন আমদানি কার্গো টার্মিনাল চলমান হলে আশা করা যায় যে উদ্ভূত পরিস্থিতি আর থাকবে না। এদিকে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বাংলাদেশ বিমানের আহ্বান, কার্গো ভিলেজ থেকে পণ্য খালাসে জোর দিতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে। আমরা কিন্তু কার্গো ওয়্যারহাউসটাকে 24/7 করেছি। যারা আমদানিকারক আমরা তাদের কাছে সহযোগিতা চাই, তারা যেন ডিলে না করেন, তারা যেন মালটা এয়ারপোর্টে ফেলে না রাখেন, এয়ারপোর্টে তারা যেন গোডাউন না বানান। আপনাদের নোটিফিকেশন পেয়ে যাচ্ছেন, আপনার এয়ারোবিল কখন ঢাকা পৌঁছাচ্ছে, আপনাদের লোক সঙ্গে সঙ্গে এসে যদি মালটা তাদের গাড়িতে ডেলিভারি নিয়ে যায়, আমাদের এখানে কিন্তু পণ্য জট তৈরি হবে না এবং মালগুলো সুরক্ষিত থাকবে। তৃতীয় টার্মিনাল সংযুক্ত নতুন কার্গো ভিলেজে সেবা চালু হতে সময় লাগতে পারে কমপক্ষে 1 বছর। সে পর্যন্ত এই স্বল্প পরিসরেই গাদাগাদি করে সেবা নিতে হবে আমদানি পণ্য সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ পদত্যাগ করছেন। বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। এর আগে গত 3 জুলাই কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ কবির আহমদ তাকে ডেকে পদত্যাগ করতে বলেন। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সম্প্রতি ওবায়দুল্লাহ আল মাসুদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পায় কেন্দ্রীয় ব্যাংক। 1 মাসের জন্য বাংলাদেশ ব্যাংকে আনুষ্ঠানিকভাবে না জানিয়ে যুক্তরাষ্ট্র সফরও করেন তিনি। এর প্রেক্ষিতে গত 15 জুলাই ওবায়দুল্লাহ আল মাসুদ ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করে BFIEU। গত 16 জুলাই ইসলামী ব্যাংকে বিশেষ অভিযানে যায় সংস্থাটি। অভিযানে গত আগস্টের পর ওবায়দুল্লাহ আল মাসুদ ইসলামী ব্যাংক থেকে কি সুবিধা নিয়েছেন সে বিষয়ে বিভিন্ন তথ্য নেওয়া হয়। চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের সক্ষমতা কাজে লাগানোর ওপর জোর দিয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বেকারত্ব সমস্যা দূর করতে তরুণদের নিয়ে ICT বিভাগ যুব উন্নয়নের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে চান বিডার চেয়ারম্যান। তবে বাংলাদেশে স্টার্টআপ ইকোনমিস্টে দুর্বলতা রয়েছে বলে মনে করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। দেশে প্রতি বছর প্রায় 2000 স্টার্টআপ যাত্রা করলেও 2-3 বছরের মধ্যে ঝরে পড়ে প্রায় 90%। কারণ হিসেবে বিনিয়োগ নীতি আর ইকোসিস্টেমকে দায়ী করছেন উদ্যোক্তারা। তারা মনে করেন জয়েন্ট ভেঞ্চার ক্যাপিটাল সহ আর্থিক প্রতিষ্ঠান থেকে বিনিয়োগ আসা দরকার। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে তরুণ উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত কর্মশালায় উঠে আসে এসব তথ্য। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, বাংলাদেশে সঠিকভাবে স্টার্টআপ ইকোসিস্টেম তৈরি করা হয়নি। পরিস্থিতি ঠিক করতে স্কুল পর্যায় থেকেই কাজ শুরু করা হচ্ছে। ইকোসিস্টেম খুব কমপ্লেক্স একটা জিনিস, বাংলাদেশে স্টার্টআপ ইকোসিস্টেমটা সেভাবে তৈরি করা হয়নি। ক্লাসরুমে আমাদের টেক্সট বুকের মাধ্যমে আমাদের বাচ্চাদেরকে জানাতে হবে যে আসলে স্টার্টআপ কি এবং কিভাবে আমরা ডেভেলপ করেছি। এ সময় বিডার চেয়ারম্যান বলেন, দেশের রাজনৈতিক বাস্তবতায় রাতারাতি পরিস্থিতির উন্নতি করা কঠিন। In this whole political economy issue, design change করা within next 6 to 8 months, changing how government operates and bringing the entire government, the whole of government in one place structurally is going to be nearly impossible. অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, LDC গ্রাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলায় কাজে লাগাতে হবে তরুণদের সক্ষমতা। উদ্যোক্তাদের সমস্যা নিরসনে পরামর্শ নিয়ে পলিসি জটিলতা দূর করা হবে বলেও জানান তিনি। আমরা তো LDC গ্রাজুয়েট করতে যাচ্ছি, সো আমরা একটা নতুন গ্লোবাল ফাইটে ঢুকে যাচ্ছি। বর্তমান পরিস্থিতিতে আমাদের চ্যালেঞ্জ অনেক এবং সামনে সেটা আরো বাড়বে। এই যে আমাদের ইউথ, এটাকে যদি আমরা প্রপারলি ইউটিলাইজ করতে না পারি তাহলে আসলে আমরা খুব ভালো কিছু আশা করতে পারবো না। তরুণ উদ্যোক্তাদের ঋণ দেওয়ার ক্ষেত্রে পক্ষপাতিত্ব দূর করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এবার আবহাওয়ার খবর। কখনো আকাশে মেঘের খেলা, কখনো আবার বৃষ্টি। কয়েকদিন ধরে এমনই আবহাওয়া বিরাজ করছে, তবে ভ্যাপসা গরম খুব একটা কমেনি। আবহাওয়াবিদ বলছেন, আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও 19 জুলাইয়ের পর হতে পারে ভারী বর্ষণ। ঘন কালো মেঘে ছেয়ে গেছে আকাশ। এই বুঝি ধরিত্রীকে শান্ত করতে অঝরে নামবে বৃষ্টি। কিছুক্ষণ ঝমঝমিয়ে বৃষ্টি নামলেও তা স্থায়ী হয় না। এক পশলা বৃষ্টি হয়ে মেঘ সরে গিয়ে উকি দেয় সূর্য। এ যেন আকাশে মেঘের লুকোচুরি খেলা। এতে বাড়ে তাপমাত্রাও।
এমন আবহাওয়ায় একটু ঠান্ডা বাতাসের খোঁজে নগরবাসী চলে যান শহরের কাছে থাকা লেকের ধারে। কেউ করেন বোটিং, তো কেউ করেন কায়াকিং। বৃষ্টি কোনো ঠিক ঠিকানা নাই, তো এখন মেঘলা সময় পাইছি, তা ওয়েদারটাও ভালো। সারাদিন ক্লাস করে দেন এই জায়গাটা একটা রিলিফ পাওয়া যায়। গ্রামে এখন ম্যাক্সিমামই অনেক জায়গায় বর্ষাকাল চলে আসছে, সো দেখা গেছে অনেকে নৌকা নিয়ে অনেক জায়গায় ঘুরতেছে, সো এই ফিলটা আমরা পাচ্ছি না। সো এখানে আসলে দেখা গেছে এই ফিলটা অরিজিনালি পাচ্ছি এখানে। ক্ষণে ক্ষণে বদলায় বাতাসের গতি। দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানান আবহাওয়াবিদ। খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, সেই সাথে ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আগামী 19 তারিখ পর্যন্ত আবহাওয়া এমন থাকলেও পরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানায় আবহাওয়া অফিস। 16 জুলাই সন্ধ্যা 6টায় আবহাওয়ায় আর্দ্রতা 98% রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিকে 16 জুলাইয়ের তুলনায় 17 জুলাই যদি বৃষ্টির পরিমাণ কমে তবে আর্দ্রতা কমবে বলে জানান আবহাওয়াবিদ। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। নতুন বার্জারি কোকোট, ঘরের বাতাস সুস্থ হোক। দেশের বাইরের খবর। ইরাকের পূর্বাঞ্চলে একটি সুপারমার্কেটে ভয়াবহ আগুনে অন্তত 60 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, স্থানীয় সময় বুধবার রাতে দেশটির কুট শহরের 5 তলা ভবনে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। রাতভর চলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। তদন্তের মাধ্যমে 48 ঘন্টার মধ্যে দুর্ঘটনার কারণ জানতে নির্দেশ দিয়েছে প্রাদেশিক সরকার। ইসরায়েলের হামলাকে সিরিয়ার সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল শারা। হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধকে ভয় পায় না সিরীয়রা। দ্রুজ সম্প্রদায়ের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় সিরিয়ার বর্তমান সরকার প্রস্তুত বলেও জানান শারা। দেশটিতে বেদুইন ও দ্রুজ সম্প্রদায়ের মধ্যে সংঘাত দ্রুত বন্ধ হবে বলে আশ্বাস দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দেশটিতে বেদুইন ও দ্রুজ সম্প্রদায়ের মধ্যে সংঘাতে এখন পর্যন্ত 350 জনের বেশি নিহত হয়েছে। বুধবার হঠাৎ ইসরায়েলি বিমান হামলায় কেঁপে ওঠে সিরিয়ার রাজধানী দামেস্ক। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিরিয়া টিভির সরাসরি সংবাদ সম্প্রচারের সময় ধরা পড়ে এই দৃশ্য। হামলায় ক্ষতিগ্রস্ত হয় সামরিক সদর দফতর, এমনকি প্রেসিডেন্ট প্রাসাদের পাশেও বোমা ফেলা হয়। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। সুয়েদার দ্রুজ সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতেই সিরিয়ার সামরিক স্থাপনাগুলোতে হামলার দাবি তেল আবিবের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু জানান, তারা দ্রুজ সম্প্রদায়ের লোকজনকে রক্ষার চেষ্টা করছে। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা এই হামলাকে দেশটির সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত বলে ক্ষোভ প্রকাশ করেন। এক টেলিভিশন ভাষণে শারা জানান, তিনি যুদ্ধে জড়াতে চান না, তবে প্রতিরক্ষার জন্য সবসময় প্রস্তুত আছে তার সরকার। এই সময় তিনি আরও জানান, দ্রুজ সম্প্রদায়ের নিরাপত্তা ও স্বার্থ রক্ষা সিরিয়ার বর্তমান সরকারের মূল লক্ষ্য। সিরিয়ার জনগণের স্বার্থকে আমরা যুদ্ধ সংঘাতের চেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছি। তাই এই মুহূর্তে দেশের ঐক্য এবং জনগণের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ জাতীয় স্বার্থের ভিত্তিতে একটি সচেতন সিদ্ধান্ত নেয়াই আমাদের দায়িত্ব। আমি জোর দিয়ে বলতে চাই, এই সিদ্ধান্ত আমাদের জাতীয় ঐক্যের প্রতি সম্মান রেখে নেওয়া হয়েছে, যেন দেশ কোনো বৃহৎ পরিসরের যুদ্ধে জড়িয়ে না পড়ে। স্থানীয় সময় বৃহস্পতিবার গোলান মালভূমির মজদাল শামস এলাকার কাছে সিরিয়া সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ে ইসরায়েলি সেনাবাহিনীর 5টি গাড়ি। এর আগে বুধবার সামরিক বাধা উপেক্ষা করে ইসরায়েল থেকে শত শত দ্রুজ জনগণ সীমান্ত পেরিয়ে ঢুকে যায় সিরিয়ায়, কেউ পায়ে হেঁটে, কেউ বা গাড়িতে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র জানায়, তারা সক্রিয়ভাবে সংকট নিরসনে কাজ করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, সিরিয়ায় পরিস্থিতি স্বাভাবিক করতে সব পক্ষই কয়েকটি নির্দিষ্ট পদক্ষেপে একমত হয়েছে। ইরান বা হিজবুল্লাহ যেন এই সংকটের সুযোগ নিতে না পারে সেই শঙ্কা জানিয়েছে হোয়াইট হাউস। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। খেলার খবর। লঙ্কা জয় করে দেশে ফিরল বাংলাদেশ দল। ওয়ানডে ও টেস্টে প্রত্যাশা পূরণ না হলেও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি20 সিরিজ জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে টাইগারদের। ঘরের মাঠে পাকিস্তান সিরিজেও এই দলটার উপর আস্থা রাখতে বললেন ম্যানেজার নাফিস ইকবাল। লিটনের নেতৃত্বে আসন্ন 3 ম্যাচের টি20 সিরিজেও দারুণ কিছু করবে বাংলাদেশ, এমনটাই বিশ্বাস তার।
ট্রফি হাতে লিটন দাস, বিমানবন্দরের ভিড়ে চোখে মুখে বিজয়ের আনন্দ। শ্রীলঙ্কার মাটিতে গড়েছে ইতিহাস, প্রথমবারের মতো লঙ্কান মাটি থেকে সিরিজ জয় করে ফিরেছে টাইগার্স। এটা শুধু একটা সিরিজ জয় নয়, নতুন বিশ্বাস, নতুন শুরুর গল্প। দেশের বাইরে সবচেয়ে সফল টি-20 অধিনায়ক এখন লিটন দাস। প্রথম ক্যাপ্টেন হিসেবে বিদেশের মাটিতে 2টি সিরিজ জয়। এমন জয়ের পেছনে ছিল দলগত নৈপুণ্য। শেখ মেহেদীর ঘূর্ণিতে ঘায়েল হয়েছেন লঙ্কান ব্যাটাররা। মোস্তাফিজও দেখিয়েছেন নিজের মুন্সিয়ানা। ইমন তানজিদ তামিম ব্যাট হাতে খেলেছেন সাহসী ইনিংস। শামীমও রেখেছেন কার্যকরী ভূমিকা। বিমানবন্দরে পুরো দলটা কি দেখা গেছে উজ্জীবিত, যদিও এদিন দলের সঙ্গে ফেরেননি শেখ মেহেদী ও তানজিম সাকিব। ফার্স্ট ম্যাচ টি-20 সিরিজে হারার পর দ্য ওয়ে উই প্লেড, আই থট ইট ওয়াজ ক্লিনিক্যাল। খুবই ভালো পারফরমেন্স ছিল। আমাদের সবার আস্থা রাখতে হবে এই টিমের উপর, এবং আমরা যদি এদেরকে সাপোর্ট করি আমরা এই টিম নিয়ে ইনশাআল্লাহ অনেক দূরে যেতে পারব। তবে এই জয়ের আনন্দের মধ্যেই আবার নতুন চ্যালেঞ্জ। রোববার শুরু পাকিস্তান সিরিজ। খুব একটা বিশ্রামের সুযোগ পাবেন না ক্রিকেটাররা, শুরু হবে অনুশীলন। লঙ্কা জয় তাদের বাড়িয়েছে আত্মবিশ্বাস, পাকিস্তান সিরিজেও ভালো কিছুর প্রত্যাশা। অনেক মোটিভেটেড। এই ধরনের ভিক্টরি ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট ফর আ টিম, স্পেশালি যেই পিরিয়ডে আমরা যাচ্ছিলাম। এই রেজাল্টটা বাংলাদেশের জন্য, দেশের জন্য বলেন বা প্লেয়ারদের জন্য বলেন বা বোর্ডের জন্য বলেন, ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। আলোচনা হয়েছে যে আমাদের খেলা কিন্তু শেষ হয়নি। ইটস নট দ্যাট যে আমরা বাসায় ফিরে গেছি, জাস্ট আজকের দিনটা একটু হয়তো বা রেস্ট নেবে, কালকে থেকে যে যার কাজে আবার নেবে। টি-20 সিরিজ শুরুর আগে অধিনায়ক লিটন দাস ছিলেন অসীম চাপে, ছিল সমালোচনাও। তবে ড্যাশিং ব্যাটসম্যান আরও একবার নিজের নেতৃত্ব গুণের পরিচয় দিয়েছেন। সামনেও এই ধারাবাহিকতা ধরে রাখবেন লিটন, প্রত্যাশা নাফিজ ইকবালের। ইতিহাস গড়ে ট্রফি হাতে দেশে ফিরলেও কাজ এখনো শেষ হয়নি টাইগারদের। ঘরের মাঠে পাকিস্তান সিরিজেও লিটনের দলের দিকে তাকিয়ে পুরো বাংলাদেশ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার না করলে আবারও গোপালগঞ্জে মার্চের ঘোষণা এনসিপির। আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে প্রতিহতের হুঁশিয়ারি। আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে যুবদলের বিক্ষোভ। ইস্যু তৈরি করে পরিকল্পিতভাবে বিএনপিকে কলঙ্কিত করতে অপচেষ্টার অভিযোগ নেতাদের। এবং হামলাকাণ্ড তদন্তে কমিটি গঠন। ঘটনা এত বড় হওয়ার গোয়েন্দা তথ্য ছিল না, জানালেন উপদেষ্টা। সফলভাবে দায়িত্ব পালন করেছে আইনশৃঙ্খলা বাহিনী, বললেন আসিফ। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।